নমস্কার, আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট ইউটিউব চ্যানেল। আজকে আমাদের মধ্যে সঙ্গে পেয়েছি মানিক মণ্ডল, মানিক ফকিরকে। আসলে আমরা যে বিষয়টা নিয়ে গত কদিন ধরে আলোচনা করতে চাইছি, যে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বলা চলে ইলেকশন কমিশন, তারা যে এসআইআর বিহারে করছে এবং যে এসআইআর এর নামে নাগরিকত্ব খোঁজা হচ্ছে, এই ব্যাপারে সেই সঙ্গে সিএ কি হয়েছিল, এনআরসির কি বিষয়, এই গোটা প্রক্রিয়া নিয়ে মানিক মণ্ডল দীর্ঘদিন ধরে তিনি প্রচার করছেন। তিনি একসাথে সাংবাদিক, লেখক, প্রাবন্ধিক এবং প্রচারক, এবং সাধারণ মানুষের মধ্যে তিনি নিজের উদ্যোগে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে কেন্দ্রীয় সরকারের এই কাজটা কত ভয়ঙ্কর। উদ্বাস্তুরা কি করে বেনাগরিক হবে, কি করে আসামে এনআরসি করে ডিভোটার করা হয়েছে, এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব মানিকদের সাথে। মানিকদার কাছ থেকে আমরা শুনবো যে তিনি আইনটাকে কিভাবে দেখছেন, কেন্দ্রীয় সরকার বিশেষ করে বিজেপির এই প্রক্রিয়াটাকে কি চোখে দেখছেন, তিনি যেভাবে প্রচার করছেন সেই ব্যাপারে। মানিকদা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি, আপনার কাছে সরাসরি জানতে চাইব যে কেন্দ্রীয় সরকার যে তাদের অধীনস্থ বলা চলে, আমি এই কথা বারবার বলছি, ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গুপ্তার আন্ডারে যে নির্বাচন কমিশনার চলছে, তাদের ভূমিকাটা এতটাই নক্কারজনক অবস্থায় দাঁড়িয়েছে, বিশেষ করে রোববারে প্রেস কনফারেন্সে করার পরে মনে হচ্ছে যেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ নির্বাচন কমিশন একটা স্বাধীন সংস্থা, সেই স্বাধীন সংস্থা তার চরিত্র হারাচ্ছে প্রতিদিন। এবং এসআইআর এর নামে যেটা করা হচ্ছে, সামগ্রিক ব্যাপারটাকে, এই এসআইআর ব্যাপারটাকে কাট অফ ইয়ার ধরে বেনাগরিক করা। আপনি জানেন যে বিহারে 65 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, পরে সুপ্রিম কোর্টে মামলা করে কেন বাদ দেওয়া হলো, তাদের তালিকা, কে মারা গেছে, কে চলে গেছে, ঝোলাতে হয়েছে। আরো ডাউট কেস রয়েছে 50 লক্ষ, অর্থাৎ 1 কোটি মানুষ প্রায় সংশয়ের মধ্যে রয়েছে। পশ্চিমবঙ্গেও হবে, কবে হবে সেটা জ্ঞানেশ কুমার বলেননি, কিন্তু হবে এবারটা সুনিশ্চিত। আপনি গোটা প্রক্রিয়াটাকে কিভাবে দেখছেন পলিটিক্যালি, এবং আপনার চোখে সাধারণ মানুষের সাথে মিশে, সেটা একটু বলুন, তারপর আমি প্রশ্ন উত্তর পর্ব যাব। দেখুন, আমি আজকে খুব সৌভাগ্যবান, তার কারণ হচ্ছে গত 7 বছর এবং আমরা চিৎকার করেছি আমরা সংখ্যালঘু। কোনো ভালো সাংবাদিক, কোনো ভালো মিডিয়া কখনোই আমাদের কথা মানুষের কাছে বলতে দেয়নি, ইচ্ছা করে বা অনিচ্ছাকৃত। সেই জায়গা থেকে আপনি একজন প্রখ্যাত সাংবাদিক, আপনার কাছে যখন আমি কথাটা বললাম বা আপনি যখন এই বিষয়টা টেক ওভার করলেন, আমি আশা করি বিষয়টা মানুষের কাছে পৌঁছবে, মানে ইন্টেলেকচুয়াল পার্সনদের কাছে পৌঁছবে। এটার জন্য আপনাকে ধন্যবাদ। দ্বিতীয় কথা হচ্ছে, ব্যক্তি জীবনে আমি একজন সাহিত্যিক বা নাট্যকার বলতে পারেন, কিন্তু আমার এই বিষয়ের নাগরিকত্ব বিষয়টা এটাই আমার গবেষণা। কারণ আমি এই গবেষণাটা এই কারণেই বলতে বাধ্য হলাম, যারা যারা দেশভাগ, তৎকালীন সময়ের কমিউনিস্ট পার্টিদের অ্যাক্টিভিটি, আরএসএস এর জন্মলগ্ন, আরএসএস এর নীতিগত সিদ্ধান্ত ইত্যাদি, ছিন্নমূল মানুষের দেশান্তরিত হওয়ার বিষয়, ব্রিটিশ যুগের পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট, এই সবটা যারা না পড়বে বা না বুঝবে, তারা কোনোদিন এনআরসি, এনপিআর, সিএ, এসআইআর বুঝতে পারবে না। কারণ আমাদেরকে বুঝতে হবে আসল রোগটা কোথায়। আমরা রোগটা কোনোদিন ধরার চেষ্টা করিনি, আমরা ধরার চেষ্টা করেছি রোগের উপসর্গগুলো। যে কারণে আমরা নো এনআরসি বলেছি, আমরা নো সিএ বলেছি, আমরা নো এসআইআর বলেছি, আমরা শুধু নো 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 করেছি। কিন্তু আমরা একটা বারও বলিনি যে সংবিধানের নাগরিকত্ব পার্টের, সংবিধানের দ্বিতীয় পার্টে যেটা নাগরিকত্ব বিষয় আছে 5, 6, 7, এই আর্টিকেলগুলোর বিশেষ বিশেষ অংশগুলো 78 বছর আগেকার, তাই এটার পরিবর্তন দরকার। আমরা একটা বারের জন্য বলিনি যে 1952 সালে স্বাধীন ভারতে ব্রিটিশ যুগে সেই ভয়ঙ্কর পাসপোর্ট অ্যাক্ট
ফরেনার্স অ্যাক্ট লাগু হয়ে আজও চলছে, মানে আজ যে মানুষটা বেনাগরিক হচ্ছে সে কিন্তু পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্টেই হচ্ছে। ফরেনার্স অ্যাক্টের 14 ধারা। আমরা কিন্তু এই দুটো আসল বিষয়কে একদম না ছুঁয়ে, সেইটাকে পরিবর্তন করতে না পেরে, না চেয়ে, আমরা জানি না, আমরা এনআরসির বিরুদ্ধে বলেছি। এনআরসিটা কি? সংবিধান বলেছে কারা কারা নাগরিক, এনআরসি হচ্ছে নাগরিকদের তালিকা। তাহলে এটা ভয়ের কি আছে? সিএটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের, ভারত সরকার অবৈধ অনুপ্রবেশকারীরা পৃথিবীর কোথাও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে না, এটা অঙ্ক। অবৈধ অনুপ্রবেশকারী কারা? যারা সংবিধানের অনুযায়ী নাগরিক নয়, তারাই অবৈধ অনুপ্রবেশকারী। যারা 1952 সালে পাসপোর্ট ভিসা ছাড়া এসেছে, মাইগ্রেশন ছাড়া এসেছে, তারাই অবৈধ অনুপ্রবেশকারী। তাহলে এই অবৈধ অনুপ্রবেশকারী 1952 সাল থেকে আজকের তারিখ পর্যন্ত যারা সেই অবৈধ অনুপ্রবেশকারীকে একটা পদ্ধতিতে তাদেরকে বৈধ শরণার্থী করার একটা সুযোগ কেন্দ্রীয় সরকার দিয়েছিল, যেটাকে বলা হচ্ছে লং টার্ম ভিসা। 3টে দেশের 6টা ধর্মের মানুষ যারা 2014 31 ডিসেম্বরের আগে এসেছেন এবং কম্পিল টু 6 শেল্টার, পাসপোর্ট অ্যাক্টে বলছে যারা ভারত সরকারের কাছে আশ্রয় চাইতে বাধ্য হয়েছিল, তাহলে আশ্রয় চাইতে হবে, আশ্রয় না চাইলে তো হবে না। যারা চেয়েছে তার একটা ফর্ম আছে, মিনিস্ট্রি অফ হোমে পাওয়া যায়। এটা বিজেপি কোনোদিন কাউকে বলেনি, কোনো ভদ্রলোক জানে না, কোনো আন্দোলনকারী জানে না। তাহলে আশ্রয় যারা চেয়েছে তারা কিছু ডকুমেন্টের ভিত্তিতে আশ্রয় পাওয়ার একটা কাগজ পেয়েছে, যেটাকে বলা হয় লং টার্ম ভিসা বা রেসিডেন্সিয়াল পারমিট। যখন এটা পেয়েছে তখন তারা সিএএ তে আবেদন করার রাইট পেয়েছে, অধিকার পেয়েছে। তখন অধিকারে, সেই অধিকারে আবেদন করেছে, সে নাগরিক হচ্ছে। কিন্তু যদি সরাসরি ইলিগাল মাইগ্রেন্ট, মানে 1 মিনিট, আমি শুধু দর্শকদের জানাই, এ পর্যন্ত 19 সালে যখন হলো সিএ, আমি ঘেটে দেখছিলাম সারা ভারতে সব মিলিয়ে 22 থেকে 25,000 লোক অ্যাপ্লাই করেছে। পশ্চিমবঙ্গে কয়েক হাজার মাত্র অ্যাপ্লাই করেছে এবং মাত্র 7 জন। দর্শকদের কাছে জানাই 7 থেকে 8 জন মাত্র এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের সিএ তে আবেদন করে নাগরিক হয়েছেন। অনলি সংখ্যাটা এই জায়গায় দাঁড়িয়ে আছে, আপনি বলুন। হ্যাঁ, আমি সংখ্যাটা যেমন ধরুন আগে 2014 31 ডিসেম্বর পর্যন্ত মোট 31,313 জন ছিল। তারপরে ওরা ডেটটা বাড়িয়েছিল, বাড়ানোর পরে সেটা সরকার, কেন্দ্রীয় সরকারের পক্ষের অ্যাডভোকেট তারা সুপ্রিম কোর্টকে মানে একটা ইন্টারভিউতে বলে মোট 40,000 লোক পেয়েছে। এখন যেগুলো জোর করে বাড়িতে ঢুকে, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা খুব জরুরি, সেটা হচ্ছে 2003 সালে যখন প্রথম জানতে পারলো যে উদ্বাস্তুরা বেনাগরিক হয়ে গেছে, আসলে তো এটা সংবিধানের 5 খ। 2003 তো নতুন কিছু নয়, 2003 নতুন শুনলো এবং 2003 যেটা উদ্বাস্তুরা বেনাগরিক হয়ে গেছে আইন মোতাবেকই 2003 সালে, যেটা বিজেপি এই সময় বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন এবং মমতা ব্যানার্জি কিন্তু তখন এই ইলিগাল ফরেনার্স অ্যাক্টের এই অংশটা উদ্বাস্তু মানে অনুপ্রবেশকারী নিয়ে প্রচন্ড ভাবে চাপ মেরেছিলেন হোম মিনিস্টার আডবাণীর কাছে। আমি এইটা শুধু তথ্যটা স্মরণ করে দিলাম। আমি একটু কথা আপনাকে বলি, আইন সংবিধানের 5 খ, তাতে বলছে সংবিধান প্রকাশের আগে যে সন্তানের বাবা অথবা মা ভারতে জন্মগ্রহণ করবেন সেই সন্তান ভারতের নাগরিক। আচ্ছা, এবার বাবা অথবা মা একজন নাগরিক, অন্যজন কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী হলে হবে না, সে আলোচনায় যাচ্ছি। তাহলে সিএ 2003 আলাদা কি বললো, সিএ 1986 আলাদা কি বললো, 1955 আলাদা কি বললো? আলাদা বলতে পারে না, কারণ সংবিধানের বাইরে আইন হয় না। তাহলে 2003টা প্রথম প্রচারিত হলো, কিন্তু 2003 যে মারাত্মক জিনিসটা হলো সেটা হলো, যেহেতু ভারতের নাগরিকত্ব আইনে ভারতের নাগরিক আর ইল্লিগাল মাইগ্রেন্টের মাঝে কিছু নেই, ফলে ওরা কি করলো, নাগরিক এই পাশাপাশি তখন ইল্লিগাল মাইগ্রেন্ট বলতো না, বলতো কারা কারা নাগরিক।
তাহলে ধরে নিতে হতো যারা নাগরিক নয় তারা নাগরিক, অবৈধ ইত্যাদি ধরতে হতো। কিন্তু 2003-এ অটল বিহারী বাজপেয়ী এসে এস্টাবলিশ করে দিল আমাদের প্রাণের মহাশ্বেতা দেবী, আমাদের প্রাণের ঋত্বিক ঘটক, আমাদের হৃদয়ের উৎপল দত্ত, আমাদের শম্ভু মিত্র, আমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আমাদের প্রাণের বন্ধু আমার প্রতুল মুখোপাধ্যায়, এই ধরনের সারা বিশ্বের কাছে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছেন যে যে একদম সুপারস্টাররা, সেই মানুষগুলো ঘুষপেটিয়া, উইপোকা, নোংরা, এদের মারো তারাও। ফলে 2003টা আমি গবেষণা করে দেখেছি এইটা হলো ব্যাপার, কিন্তু মূল সংবিধানে তো ওটাই লেখা আছে। যাই হোক, এখানে কি বলছে, সিএতে কি বলছে, এই লোকগুলোকে একটা সুযোগ দেওয়া হলো। তারা যদি ভারত সরকারের কাছে আশ্রয় চায় জোরাত করে, মানে বলছি কম্পিল টু সিক শেল্টার, আমাকে আশ্রয় দাও, তাহলে ভারত সরকার তাকে আশ্রয় দিতে পারে। ভারত সরকারের ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট তো আশ্রয় পাওয়ার পরে তারা সিএতে আবেদন করে নাগরিক হতে পারে। যখন তারা নাগরিক হবে তখন তারা এসআইআর এ আবেদন করতে পারবে। খুব ভালো করে বুঝুন, এসআইআর অনলি ফর ভারতীয় নাগরিকদের জন্য, অনলি ফর যারা সংবিধান অনুযায়ী ভারতের নাগরিক। মনে রাখতে হবে, নরেন্দ্র দামোদর মোদী প্রধানমন্ত্রী, উনি কিন্তু বলছেন আমরা সংবিধান অনুযায়ী অবৈধদের তাড়াবো। নির্বাচন কমিশন বলছে আমরা সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী করব। 326 নম্বর ধারা বলছে যারা সিটিজেন অফ ইন্ডিয়া তাদের যখন 18 বছর বয়স হবে তখন আমরা তাকে নাগরিকত্ব ভোটাধিকার দেবো। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাই বলছেন, আবার বামেরাও বলছে প্রকৃত ভারতীয়রা যেন একটাও বাতিল না হয়। তাহলে এই যে প্রকৃত ভারতীয় জায়গায় আটকে আছে, তাহলে বিষয়টা হচ্ছে এই যে এসআইআর প্রকৃত ভারতীয়দের জন্য। কেন? শুনতে কষ্ট হলেও বাস্তব এটাই, ভারতের সংবিধান কেবল ভারতীয়দের জন্য, ভারতের আইন কেবল ভারতীয়দের জন্য। এই যে বলেছে 11টা ডকুমেন্ট লাগবে, এই 11টা ডকুমেন্টের মধ্যে যে লোকটা ভারতীয় নয় সে ভাবছে আমি এসডিও, বিডিও, ডিএম, আইএস, আইপিএস, শুভেন্দু অধিকারী, অসীম সরকার, শোভনদেব চট্টোপাধ্যায়, সে নিজে নিজে মনে করছে। সুজন চক্রবর্তী, দীপশিতা, কি অধীর চৌধুরী, তাদেরকে আমি রেসপেক্ট দিয়ে বলছি, তারাই ভারতবর্ষের বিভিন্ন বিষয়ের অত্যন্ত বড় বড় মানুষ। তাদের কাছে আমরা শিখছি, জানছি, তাদের রক্ত ঘাম দিয়ে এই ভারতবর্ষের আমাদের গড়ে উঠেছে। আমি সেটা বলছি না, আমি যেহেতু ওরা নাম করালো, এদের উপর কিছু কথা বললে মানুষ কিন্তু বিষয়টা মাথায় নেবে, এই কারণে বলছি। তাহলে দেখুন, এরা মনে করছে তো আমরা নাগরিক, তাহলে এরা যখন ওই 11টা ডকুমেন্ট জমা দেবে তখনই তো ধরা পড়ে যাবে। মানে 11টা ডকুমেন্ট, যারা আগে নাগরিক, ফার্স্ট নাগরিক হও, তারপর তোমার অন্যান্য কাগজপত্রগুলো হবো। আমি এক্সাম্পল দিচ্ছি, 1952 সালে 14ই আগস্ট ভারতবর্ষে পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট লাগু হয়ে যায়। খুব ভালো করে বুঝুন, 3 বছর জেল, 6 মাস জেল, 3 লাখ টাকা ফাইন, 50,000 টাকা ফাইন, 3 বছর জেল ছিল তখন আইন 1952। মানে যারা পাসপোর্ট ভিসা ছাড়া আসবে, ধরা যাক আমার মা বাবা পাসপোর্ট ভিসা ছাড়া এসছেন, তাহলে আইনত সে ধরা পড়ে গেছে। তাহলে আমার মাকে রেখেছে আলিপুর জেলে, ধরা যাক আমার বাবাকে রেখেছে দমদম জেলে, তাহলে আমি হলাম কোথা থেকে? আমি ভোট দিই, আমি নেতা, কিন্তু আমি সিটিজেনশিপ না পেয়ে বা আমি সিটিজেন না হয়ে আমি ভোটাধিকারটা অর্জন করছি। এই জায়গায় যেতে হবে গভীর ভাবে। কারণ কিন্তু মানে এক মিনিট থামাচ্ছি, কিন্তু এতদিন ধরে আপনি চাটা খেতে খেতেই শুনুন,
এতদিন ধরে এই বিষয়টা নিয়ে কিন্তু কারোর মাথা ব্যথা হয়নি। এই আমরা শুধু দেখতাম যে বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করতেন, সংসদেও কাগজপত্র ছেড়ে দিয়েছিলেন, উনি বলছিলেন আইন পরিবর্তন করো, বিজেপি কিছু সংশোধন করেছিল, উল্টো দিক থেকে সিপিএম তখন অনুপ্রবেশকারীদের ভোটে নাকি জিততো। পরবর্তীকালে যখন মমতা ক্ষমতায় এলেন কিছুদিন বাদের থেকে এই অনুপ্রবেশকারী বা মতুয়া বা নমশূদ্র যারা পূর্ববঙ্গ থেকে এসছেন তারা মমতা ব্যানার্জিকে ঢেলে ভোট দিতে থাকলেন। আবার তারপরে তারা চলে গেলেন বিজেপির দিকে এবং তারা বিজেপিকে ভোট দিলেন। শান্তনু ঠাকুর বলতে শুরু করলো সিএ পাস হয়ে গেছে, আপনারা আবেদন করুন, ক্যাম্প লাগাতে শুরু করলো, কিন্তু আবেদন করছে না। কিন্তু এইবারে এসআইআর যখন শুরু হচ্ছে তখন একটা হইচই শুরু হয়ে গেল। আপনি কিন্তু এসআইআর ঘোষণার অনেক আগে থেকে গত 2-3 বছর ধরেই বারবার বলে যাচ্ছেন আসলে এনআরসি করার একটা প্রক্রিয়া চালু হচ্ছে। এটা কেন আপনার মনে হয়েছিল, এটা যদি বলেন। এক, 2 নম্বর হচ্ছে বিজেপির পরিকল্পনাটা কি অ্যাকচুয়ালি? বিজেপির যে পরিকল্পনা সেটা হচ্ছে বিজেপির 100 বছর আগেকার পরিকল্পনা। বিজেপি কিন্তু আচ্ছা তার আগে বলি, আমার চার্জ মনে হচ্ছে কিরম হালকা হালকা লাগছে। আপনার কাছে কি কোনো অন্ধকার লাগছে? বুঝতে পারছেন? আমাকে দেখতে না না পাচ্ছেন? না, একদম একদম পরিষ্কার দেখতে পাচ্ছি, দেখতে পরিষ্কার দেখতে পাচ্ছেন? পাচ্ছি। দেখুন, বিজেপি কিন্তু ভারতবর্ষের একটি পার্টি, যে পার্টি একদম ডিসিপ্লিন তার আদর্শ এবং নীতিতে। কারণ 100 বছর আগে 1925 সালে তারা যা যা বলেছিল আজকে তাই তাই করছে। তারা বলেছিল, গুরুজি গোলওয়ালকার বিজেপির সরসংচালক দ্বিতীয়, তিনি বলেছিলেন সংস্কৃত ভাষাকে নিয়ে আসতে হবে অফিসিয়াল ভাষা। আজকে মোহন ভাগবত তাই বলছেন। তিনি বলেছিলেন মনুস্মৃতিকে লাগু করতে হবে, আজকে তাই চলছে। ফলত বাকি পলিটিক্যাল দলগুলো তারা তাদের দায়িত্বটা পালন করেনি। তারা গণতন্ত্রকে শুধুমাত্র শোকেসে রেখেছেন, কিন্তু গণতন্ত্রের প্র্যাকটিসটা ঠিক মতো করেননি। ওরা কিন্তু ওদের তথাকথিত হিন্দুত্ববাদ বা ব্রাহ্মণ্যবাদ বা মনুবাদের ইজমটাকে রক্ষা করেছে। দেখুন, ওদের নীতিগত সিদ্ধান্ত 2025 সালের মধ্যে ওরা ভারতকে তথাকথিত আর্য রাষ্ট্রে ফিরিয়ে নিয়ে যাবে। আপনি হিসাব করে দেখুন, 1875 সালে দয়ানন্দ সরস্বতী তাই বলছে। আরএসএস এর হেড গেওয়ার থেকে গোলওয়ালকার থেকে একই কথা বলছে। আমি একটু সংক্ষিপ্ত করছি তাহলে। এখন হঠাৎ ওরা এই যে থ্রাস দিতে শুরু করছে, অর্থাৎ উদ্বাস্তুদের একটা বড় সেকশন তো দলিত, মধুয়া, গরিব মানুষ যারা এসছে, বাঙালি, এটা নিয়ে কি ওরা একেবারে ভাবিত নয় না তাদের মানে বেনাগরিক করার জন্য একটা সুচিন্তিত পরিকল্পনা? এইটাই আমি জিজ্ঞেস করছি। সুচিন্তিত পরিকল্পনা, কারণ এটা 2025 এসে গেছে, তাড়াতাড়ি ওদের সেন্ট্রাল ভিস্টা হয়ে গেছে, দাস ব্যবস্থা চালু হচ্ছে 2025। এটার সঙ্গে ক্যান্সারটা আরো মাখামাখি হয়ে গেছে, ভয়ঙ্কর হয়ে গেছে, কর্পোরেট পুঁজিগুলো ঢুকে গেছে। এমনিতেই এর মধ্যে ছিল মারোয়াড়ি গুজরাটি পুঁজি, যেটা দেশ ভাগের আগে থেকে, বাংলা ভাগের আগে থেকে, এখন ঢুকে গেল কর্পোরেট পুঁজি। ফলে এটা এটা বন্ডেড লেবার, অর্থাৎ যাদের এই এসআইআর এর মাধ্যমে 4.5 কোটি, আমার হিসাবে ধীরে 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 তারা ইলিগাল হয়ে যাবে। তাহলে এই মানুষগুলো, 4.5 কোটি? আমি একটু হিসাব বলে দিই তাহলে দর্শক শুনতে পায়। বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে 1 কোটি লোক ফেরত যায়নি, তাহলে 1 কোটি মানুষের বংশধররা কত? 1952 থেকে ভারতের প্রথম ভোটার তালিকা 1952 থেকে 71-এর মধ্যে যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসেছে 95% তারা ইলিগাল হয়ে গেছে। 2014 সালের পর থেকে এখন পর্যন্ত ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট বলছে 13 লক্ষ মানুষ ভিসা নিয়ে এসে ফেরত যায়নি। তাহলে তাদের 4 গুণ ভিসা না নিয়ে এসেছে, তাহলে সবটা আপনি হিসাব করুন, তাহলে কত হতে পারে? এটা রিয়েলিটি। এটা তার মানে এসআইআর বাংলায় যদি সত্যি সত্যি এসআইআর হয় এবং আসামেও বলছে হবে, তাহলে তো সামগ্রিকভাবে এই পার্টিশনের যারা ভিকটিম হয়েছে এবং তার ফ্যামিলি, তাদের 3 জেনারেশন হয়ে গেছে, সেই সংখ্যাতে হিউজ নাম্বার অফ পিপুল যারা বাদ পড়ে যাবে এসআইআর এর তালিকা থেকে। মানে যেটা আপনি শোনাচ্ছেন এটা রীতিমতো মানে স্পাইন চিলিং, মানে শীত দ্বারা কাপন ধরিয়ে দেওয়ার মতো। এবং পলিটিক্যাল লিডার, ভারত বাংলায় যত শিক্ষিত মানুষ,
তাদের 80% আমি হিসেব করে বলবো ওপার বাংলা থেকে আসা মানুষদের বংশধরেরা। শিক্ষিত মানে আমি একদম টপ লেভেল শিক্ষিত বলছি, না ঠিক আছে, সায়েন্টিস্ট থেকে ঐতিহাসিক থেকে ডাক্তার থেকে, তারা কেন আইনগুলো পড়েনি? সব পড়েছে, পৃথিবীর সব কিছু জানে, খালি পলিটিক্স, ইতিহাস আর আইন, এই তিনটে তাদেরকে যেমন ভাবে ভুলিয়ে রাখা হয়েছে তারাও ভুলে গেছে। এই যে আমি একজন হরিদাস পাল মানিক ফকির আজকে 7 বছর ধরে কন্টিনিউ একই কথা বলছি, এটাই আমার গবেষণা, কন্টিনিউ একই কথা বলছি। মানুষকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে গালাগালি দিচ্ছি, মানুষ যাতে বুঝতে পারে যে এই লোকটার গালাগালি দেওয়ার সাহস কোথায়, এ তো গ্রেপ্তার হচ্ছে না, তাহলে নিশ্চয়ই ব্যাপারটা সত্যি। তারপরেও শিক্ষিত মানুষ ভাবিত হয়নি কেন? না সংবিধানটা এটা পড়লেই তো বেরিয়ে যায়। আমি একটা সংযোজন আপনাকে করছি সাপোর্ট করে। সুজন চক্রবর্তী অরিজিনাল পূর্ব বাংলা, আপনার প্রদীপ ভট্টাচার্য পূর্ব বাংলা, অধীর চৌধুরী বলছে চট্টগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িরও কানেকশন পূর্ব বাংলা, জ্যোতিবাবুর বাড়ি তো আমি নিজেই গিয়ে দেখে এসেছি, বাংলাদেশে ছিল যদিও, কলকাতা ওনারা থাকতেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাদের একটা বড় সেকশন দেশভাগের পরে সমস্ত দলে, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, কম দল, এবং শুভেন্দু অধিকারী যিনি এত মানে হিন্দুত্বের ধ্বজাধারী করে ঘুরছেন, তিনি বলছেন আমার মা পূর্ববঙ্গ থেকে এসেছিল। তাহলে এই যদি সিচুয়েশন হয়, তাহলে যদি সত্যি সত্যি এসআইআর এর অরিজিনাল যে ডকুমেন্ট হয়, তাহলে তো কয়েক কোটি মানুষ মানে তালিকা থেকে বাদ যেতে পারে। তাহলে হঠাৎ এই বিষয়টা তো একটা ভয়ঙ্কর জায়গায় গিয়ে দাঁড়াবে। কিন্তু সবাই এমন একটা ভাব করছেন পলিটিক্যাল লিডাররা যে ভোটার তালিকাটা মোটামুটি এদিক ওদিক করে হয়ে গেলে আর কোনো ঝামেলা নেই। সত্যি কি তাই? দেখুন, এসআইআর এর কোন জায়গায় বলেছে নাগরিকত্বের ভিত্তিবর্ষ 2002? না, কারণ নাগরিকত্বের ভিত্তিবর্ষ বলার অধিকার ভারতবর্ষে নির্বাচন কমিশনের নেই। নাগরিকত্বের ভিত্তিবর্ষ বলার অধিকার লোকসভা এবং রাজ্যসভা, এবং সংবিধান সংশোধন করতে গেলে যে পদ্ধতিতে 2/3 মেজরিটিতে সংবিধান সংশোধন করতে হবে, ফলে এরা সাধারণ মানুষ এটা বুঝতে পারছে না যে নির্বাচন কমিশন নাগরিকত্বের ভিত্তিবর্ষ করতে পারে না। তাহলে এটাও চালাকি করছে। চালাকিটা কি? 2002 সালে আরেকবার এসআইআর হয়েছিল, এটা তারপরে হচ্ছে, এই জন্য 2002টাকে ধরেছে। কিন্তু তখন যে এসআইআর হয়েছিল সেটা ছিল কংগ্রেস আমলে, কংগ্রেস আমল বেশি গুরুত্ব দেয়নি সবাই। না 2002 তো বাজপেয়ী ছিল, বাজপেয়ী ছিল। হ্যাঁ, তাহলে তখন খুব একটা গুরুত্ব দেয়নি, কারণ তখন তো তারা জালটা বিস্তার করতে পারেনি। না, তাদের কোয়ালিশন গভর্নমেন্ট ছিল। হ্যাঁ, জাল যেহেতু বিস্তার করতে পারেনি, এবার 2000 এখন এসে বলছে, এখন তো ওরা তো বিজেপি দেখুন কোনো আইনের বাইরে কিছু করছে না, বিজেপি যা করছে সংবিধান অনুযায়ী করছে। আমরা বিষয়টা বুঝতে না পেরে এমন এমন বিষয়ে মামলা করছি, আসল বিষয়ে মামলা করছি না, বুঝতে পারছেন? আমাদের সংবিধান সংশোধন, আমাদের পাসপোর্ট অ্যাক্ট ফরেন একটা সংশোধন ছাড়া বাংলা এবং বাঙালি মানুষের বাঁচার কোনো রাস্তা নেই নেই নেই। এবার মানিক দা, তো আপনি ভয়ঙ্কর কথা বললেন যে পার্লামেন্টের এই সংবিধান সংশোধন, আমরা দেখলাম সংবিধান সংশোধন করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর নাম বলছে, ওটা প্রধানমন্ত্রীরা বুঝছো, অ্যাকচুয়ালি বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রীদের জেলে ঢোকানোর জন্য সংবিধান সংশোধনের জন্য অমিত শাহ বিল আনছেন। আর এই এত বড় খণ্ডটা হচ্ছে, কোন দল এখনো পর্যন্ত সংবিধান সংশোধন করে এটা বলেননি। তার কারণ কি শুধুমাত্র বাঙালি বাংলা এফেক্টেড বলে? কারণ আমরা এটা তো আর ভারতের অন্য রাজ্যের লোকেরা সবাই এফেক্টেড হচ্ছে না, পাঞ্জাবিরাও হচ্ছে। আমার যেটা মনে হয়েছে ভারত যন্ত্রণা থেকে, ভারতবর্ষে যত বড় রাজনৈতিক দল আছে বেশিটাই আরএসএস দ্বারা পুষ্ট সকলে। এবং আজকে একটা মহিরুহের পতন হলে কিছু প্রাণীও তো মারা যায়, সেরকম ভাবে দেখুন প্রতিটি রাজনৈতিক দলের প্রধান হলো ব্রাহ্মণ্যবাদ, বর্ণ হিন্দু। ফলে এই বর্ণ হিন্দুরা 1950 সালের আগে জানতে পেরে চলে আসে। 1946 সালে ডাক্তার প্রশান্ত সুর সহ 4,90,000 লোক ভারতে চলে আসে, তারা নাগরিক হয়ে যায়। জ্যোতি বসুরা বাংলা ভাগের পক্ষে সাইন করে,
পিসি যোশী বলছেন আমরা বাংলা ভাগ চাই, বলছেন তখনকার ইস্তেহারে বলছে যে যে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া পাকিস্তানের দিকে চলে যায়। এই যে 1950 সালে 12 লক্ষ বর্ণ হিন্দু চলে এলো, এরা নাগরিক হয়ে গেল। এরা কিন্তু কোনোদিন এরা পুনর্বাসনের আন্দোলন করেছে, কিন্তু নাগরিকত্বের আন্দোলন করেনি। ভালো করে বুঝুন। তাহলে এক হয়ে গেল 50 সালের আগে এই মানুষগুলো এসে নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, বিডিও, ডিএম হয়ে গেল। বাকি লোকগুলোকে বললো ধীরে ধীরে এসো। এই ধীরে ধীরে যারা এলো তাদের মধ্যেও তো কিছু উচ্চবর্ণ লোক এলো, বেচারীরা তারা ফেসে গেল। ওই যে মহিউর আমি উদাহরণটা দিলাম, তার পতনে তো ছোটখাটো কিছু প্রাণী, মাছ, ক্যাংড়া তো মরবে, তাই তো? 71 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে যে বর্ডার খুলে দেওয়া হলো এবং তারপর যে মানুষ এসেছিল তার 50%ও ফিরে যায়নি, এবং ইন্দিরা গান্ধী তাদেরকে সেইটা নিয়ে আলটিমেটলি তারা ভারতের নাগরিক হিসেবেই তারা প্রায় স্বীকৃতি, মানে অফিসিয়াল স্বীকৃতির কথা আমি বলছি না, তারা ভোটার কার্ড সহ সমস্ত সুযোগ সুবিধা, চাকরি বাকরি সবকিছু পেতে শুরু করলো। সম্প্রতিকালে এই ধুয়োটা আমরা বুঝতে পারলাম, এবং একটা ফ্যাক্ট যে নাগরিকত্ব নেই বলে তারা পাসপোর্ট পায় না। আসামে প্রথম দেখা গেল, তারপর বর্ডারিং আমাদের পশ্চিমবঙ্গে যে বর্ডার ধরে যে দলিত, মতুয়া এবং অন্যান্যরা তারাও এই একই সমস্যা ভুক্ত, তাদেরও পাসপোর্ট পেতে গেলে যান কয়লা হয়ে যাচ্ছে। তখন বোঝা গেল যে অ্যাকচুয়ালি তারা ভোটাধিকার পেলেও তারা নাগরিকই নয় ভারতের। এই সমস্যাটা এতটা প্রকট হয়েছিল ধীরে ধীরে, কিন্তু ঝট করেই 2025 সালে এসে গোটা ব্যাপারটা এমন টপসি-টার্ভি হয়ে গেছে যে এখন তাহলে উপায়টা কি? দেখুন, আপনি যে কথাটা বললেন 71-এর, এটা একটু সংশোধন করে দেওয়ার আপনাকে আমার দরকার বন্ধু হিসাবে। এবং যেহেতু আমরা একদম উলঙ্গ না হয়ে গেলে, সবটা ভুল ত্রুটি না হয়ে গেলে নতুন করে আমাদের বাঁচার স্বপ্ন দেখা যাবে না। আপনি যেটা বললেন 71-এর পরে নাগরিক না, 71-এর 29শে নভেম্বর ইন্দিরা গান্ধীর সরকার একটা সার্কুলার জারি করে, তাতে বলে 71-এর 25শে মার্চের পর যারা ভারতবর্ষে ঢুকবে তারা কোনোদিনই ভারতবর্ষের নাগরিকত্বের আবেদন করতে পারবে না, তাদেরকে ফিরে যেতে হবে। এবং 1974-এ ইন্দিরা মুজিব যে চুক্তিটা হয়, যেটা ভুল করে প্রচারিত হয় নাগরিকত্ব, আসলে এটা এক ফলক জমির জন্য, এটা হচ্ছে ওই ছিটমহলকে নিয়ে আর দুটো দেশের শান্তি রাখার জন্য। কিন্তু জনগণের মধ্যে, বাংলার মানুষের মধ্যে যে প্রচার, সেই প্রচারটা ভুল প্রচার হয়ে আছে যে 71-এর পরে বুঝি নাগরিকত্ব ইত্যাদি ইত্যাদি। এটা ভুল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে স্বীকার করলেন। এখন বাঁচার রাস্তা কোথায়? আপনি একটা খুব ভালো প্রশ্ন করেছেন। এখন বাঁচার রাস্তা হচ্ছে যে দেখুন, বিজেপি বা হিন্দুত্ববাদ গরিব মানুষকে হিন্দুত্ববাদে জাগিয়ে দিয়েছে। তাদের কিচ্ছু করা যাবে না, তারা মরবো তবু সিএতে আবেদন করবো, এসব ছোটাছুটি করছে, নাগরিকত্ব পাই না পাই। আমি বারবার আপনাকে বলেছিলাম, আলোচনা করেছি আগে একবার, যে সংবিধানে যা বলছে জন্মগত নাগরিকত্বের সেটা সম্পূর্ণ উল্টো। অর্থাৎ বাবা অথবা মায়ের মধ্যে একজনকে নাগরিক হতে হবে, এটা সংবিধান বলছে। আর 1955 নাগরিকত্ব আইনে লোকে মনে করছে যে জন্মগ্রহণ করবে সেই নাগরিক, এটা ভুল তত্ত্ব। এটা সকলের তাই ধারণা, এটা সকলে ভুল তত্ত্ব। কারণ সংবিধানের বাইরে আইন হয় না। আবার আইনটা, মূল আইন কখনো সংশোধন করলে উল্টো হয়ে যায় না। তাহলে যদি মূল আইন ধরা হয় 50-এর 26শে জানুয়ারি থেকে 71-এর 1লা জুলাই পর্যন্ত যারাই জন্ম নিচ্ছে তারাই ভারতের নাগরিক, আবার 86-তে রাজীব গান্ধীর আইনে এসে 86-র অ্যামেন্ডমেন্টে বলে দিচ্ছে বাবা মায়ের মধ্যে একজনকে নাগরিক হতেই হবে, তাহলে এটা তো সংশোধন হলো না, এটা তো বিয়োজন হলো, তাই তো? একদমই ঠিক। আবার 2003-এ বলছে বাবা মায়ের মধ্যে দুজন নাগরিক অথবা একজন অনুপ্রবেশকারী হলো না, এটাও তো বিয়োজন হলো, সংশোধন হলো কোথায়? কিন্তু কথাটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট 1986-এর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 2003-এর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তাহলে এই অ্যামেন্ডমেন্ট গুলো, তাহলে সংবিধানটা ভুল।
নাকি আইনটা ভুল, সংশোধনটা ভুল? কারা ভুল করলো? হিসেবটা বলছে, সংবিধান বলছে বাবা অথবা মা একজন সংবিধান প্রকাশের আগে ভারতে জন্মাতে হবে। অপরজন তো বলেনি কেউ। অপরজন কি ইলিগাল হতে পারে? পারে না, কারণ আসাম এক্সপানশন অ্যাক্ট আছে, পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট আছে। তাহলে এগুলো তো ইলিগাল মানুষের তো কোনো অস্তিত্ব ভারতে রাখা হচ্ছে না। ফলে দেখুন, সংবিধানটাকেই আইনের মধ্যে রূপান্তরিত করা হয়েছে। খালি 2003-এ যেটা অ্যাড করা হয়েছে, ও যারা নাগরিক নয়, সংবিধান বলছে এরা এরা নাগরিক, 2003 বলছে যারা নাগরিক নয় তারা ইল্লিগাল মাইগ্রেন্ট। হ্যাঁ, সংবিধান বলছে এরা এরা নাগরিক, 2003-এর 14 ধারা বলছে তাদের একটা তালিকা করতে হবে, এটা হচ্ছে এনআরসি। তাহলে একই তো। তাহলে আমরা একটা জিনিস ভাবুন তো, এনআরসি নিয়ে ওই একই ব্যাপার, তার মানে বিষয়টা ঘরে ধরে একই জায়গায় এসে আটকালো। হ্যাঁ, আমরা একটা জিনিস ভাবুন, আমরা যত আন্দোলন করেছি এনআরসি সিএ নিয়ে, তত বিজেপি হয়ে গেল কেন? আমরা তো বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলাম, তত বিজেপি হয়ে গেল কেন? তার কারণ যারা আন্দোলন করেছে তাদের 99% মানুষ জানে না, জানানো হয়নি, তারা বোঝেই না। তারা মনে করছে কিছু লোক বাংলাদেশ থেকে আসে, এটা কি নম্বরখানা ঠিকই তো বলছে ইত্যাদি। আমাকে আমার এক বন্ধু শোভনদেব চট্টোপাধ্যায় একদিন বলেছিলেন, মানিক তোমাকে বোঝাবো এনআরসি হওয়া উচিত। তার তো কোনো দোষ নেই, তিনি যা ব্যাখ্যা বাজারে তাই শুনছেন। তাহলে নরেন্দ্র মোদী, অমিত শাহ, ভারতের যেটা সমস্যা সেটা হলো আমরা স্বাধীনতার পর থেকে অন্ধকারে ছিলাম, এটা আমরা জানি না, আমরা খোঁজার চেষ্টা করিনি, বোঝার চেষ্টা করিনি। আজকে হঠাৎ করে আমাদেরকে শেষ করে দিচ্ছে। এখন বাঁচার উপায়, জন্মগত নাগরিকত্ব নেই। আমি কয়েকদিন আগে আলাপন বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়েলাম, মুখ্যমন্ত্রীর চিফ অ্যাডভাইজার এবং চিফ সেক্রেটারি ছিলেন, আপনার চেনা লোক। আলাপন তাকে বোঝালাম, উনি বললেন, চমকে গেলেন, আমরা তো জানতাম না, বুঝতে পারিনি। আমি ইমতাজ আলী বলে একজন চিফ বিচারপতিকে দেখালাম, সে বলতে, মানুষ তুমি তো মাথা খারাপ করে দিলে। এরকম করে করে আমি সেলিমের সঙ্গে 5 দিন মিটিং করেছি, মোহাম্মদ সেলিম। আমি দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে মিটিং করেছি, আমি চন্ডিদা এসইউসিআই এর রাজ্য সেক্রেটারির সঙ্গে করেছি। আমার যেমন দায়, আমি দাড়ি ফাড়ি রেখে একটা খেপা হয়ে গেছি, পাগলের মতো হয়ে গেছি, কারণ আমি ব্যাপারটা দেখতে পাচ্ছি। না, বুঝতে পেরেছি, কিন্তু দাঁড়াবেটা কি তাহলে? এসআইআর করতে এখানে পশ্চিমবঙ্গে যদি এসআইআর, মমতা যতই চেঁচাক, যদি ইলেকশন কমিশন বলে এসআইআর করতেই হবে, তখন তো একটা ভয়ঙ্কর অবস্থা দাঁড়াবে। এত কোটিখানেক এসআইআর তো হবেই। এটা তো দেখলো সিএ করে মানুষগুলোকে শেষ করে দেওয়ার কথা ছিল। এবার সেটা অনেকদিন যেহেতু লেগে গেল, আমরা ফেউ লেগে গেলাম পিছনে। আজকে অসীম সরকার মিথ্যা করে লিখছে যে সিএর বিরুদ্ধে সবচেয়ে ক্ষতি করেছে মানুষের মানিক ফকির, তিনি পাল্টি খেয়ে গেছেন, ভিডিও করেছে, তিনি বলছেন সিএতে আবেদন করতে হবে। ভিডিও দেখছি, টোটালি মিথ্যা কথা। যদি কিছু লোক সেই এতে আবেদন করে, তাহলে সিএটা যেটা হলো তাড়াতাড়ি করতে, ওরা অনেক দিন করে ফেলার পর মানুষ সচেতন হয়ে গেল। এই জন্য এরা এসআইআরটা করতে চাইছে খুব তাড়াতাড়ি, যাতে মানুষ বোঝার আগেই ঘটনাটা ঘটে যায়। আপনি সাংঘাতিক কথা বললেন, অনেকক্ষণ, দীর্ঘ প্রায় 35 মিনিট আলোচনা চলে গেল। তাহলে আপনার সাজেশন কি? আপনি যদি সংক্ষেপে 1 মিনিটের মধ্যে বলতেন সাধারণ মানুষের কাছে, আপনার সাজেশন কি? ভারতবর্ষের, বিশেষত বাংলা, টোটাল যারা আমলা, বাংলাকে কন্ট্রোল করে, শিক্ষিত সমাজ, বড় বড় এসডিও, বিডিও, সাংবাদিক, অভিনেতা, অভিনেত্রী, এদের একটা বিরাট অংশ পূর্বপুরুষ বাংলাদেশ থেকে এসেছে। এরা শেষ আইনের চোখে। এরা যত তাড়াতাড়ি সচেতন হবে, এরা কলকাতাকে অবরুদ্ধ করে দিতে পারবে। এরা মিছিল মিটিং করলে সারা পৃথিবীতে জানাজানি হয়ে যাবে। এই মানুষগুলো যদি পথে নামে, এদের পিছনে আমার মুসলমান, আদিবাসী, উদ্বাস্তু ভাইরা লাখ লাখ এসে যাবে। সামনের সারিতে আমার এই বুদ্ধিজীবী, অভিনেতা, সাংবাদিক,
এদের আসতে হবে, কারণ এদেরকে বুঝতে হবে যে মানিক ফকির যেটা বলছে সেটা আইন সিদ্ধ। পুরো ওই আমার কথাগুলো সংবিধানের 5-এর খটা দেখে নিক, পুরো যা যা বলছি আমাকে ফোন করে দেখে নিক বা নিজেরাই জেনে নিক যে এটাই সত্যি, এর বাইরে নয়। সুতরাং আমরা একত্রিত হব। একটা জিনিস আপনাকে শেষ কথা বলি, আমাদের কিন্তু বাঁচার রাস্তা একটা আছে, সেটা বাবা সাহেব আম্বেদকর সংবিধানের 6-এর ক-তে লিখে গেছেন, যেটা বিজেপি মানছে না। বাবা সাহেব আম্বেদকর লিখেছেন, অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক। বোঝা গেল প্রসন্নদা? শুনতে পেলেন? অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক। 6-এর ক, এইটা মাথার মধ্যে রাখতে হবে, এই বীজটা, যে আমরা এই ভারতবর্ষের প্রকৃত নাগরিক বলে আমাদের জঞ্জাল সাফ করতে হবে। যারা আমাদের কৃতদাস বানাতে চায়, আমাদের একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা ঐতিহাসিক আন্দোলন করতে হবে বিরাট। এছাড়া বাংলা এবং বাঙালির বাঁচার কোনো রাস্তা নেই নেই নেই। অনেক ধন্যবাদ মানিকদা, দীর্ঘক্ষণ আপনি বললেন। আশা করি বাংলার মানুষ শুনবে এবং তারা বুঝতে চেষ্টা করে প্রকৃত সমস্যার মূল জড় কোথায়, মানে নার্ভ সেন্টার কোথায়, কোথায় মূল সমস্যা, যেটা নিয়ে আগে 70 বছর ধরে আলোচনা হচ্ছে না। মানিকদা খুব ভালো করে ব্যাখ্যা করেছেন, অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা যারা দেখছেন লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পরবর্তীকালে আবার মানিকদাকে আমরা নিয়ে আসবো। ধন্যবাদ। দেখতে থাকুন প্রসূন আচার্য জার্নালিস্ট।